সুপ্রিয় দর্শক, গতকালকে আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়াতে ফার্স্ট পোস্টে নিউজপেপার ফার্স্ট পোস্টে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের উপরে একটা রিপোর্ট করেছে বিশ্লেষণমূলক, যেখানে বলা হয়েছে দ্য ডেথ সেন্টেন্স দ্যাট শেমস বাংলাদেশ, হোয়াই শেখ হাসিনার ট্রায়াল ওয়াজ এ কনস্টিটিউশনাল ফার্স। অর্থাৎ সংবিধানের চূড়ান্ত পতন হিসেবে তারা বলার চেষ্টা করেছে, এবং কেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটি সাংবিধানিক প্রহসন হবে না সেই বিষয়টা প্রশ্ন তারা করেছে। বাংলাদেশের ন্যায় বিচার নামে যে রাজনৈতিক নাটক হয়েছে, এই যে ব্যাপারটাকে কিন্তু পুরোটা এই প্রকাশনা বা এই পত্রিকাতে তুলে ধরা হয়েছে। এই ব্যাপারে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা শেখ হাসিনার উপরে, এই ডেথ সেন্টেন্সের উপরে এবং বাংলাদেশে যে নির্বাচনী একটা প্রহসন হয়েছে তার উপরে কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, দ্য ডেথ সেন্টেন্স হ্যান্ডেড ডাউন টু শেখ হাসিনা হ্যাজ বিন সেলিব্রেটেড বাই সাম অ্যাজ ট্রাম্প অ্যান্ড জাস্টিস, a long awaited accountability for the events of July 24. আমি এইটার আপনাকে যদি বাংলাতে বিশ্লেষণ করে শোনাতে চাই, তাহলে যে বিষয়গুলো আসছে সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক রায়কে নিয়ে এই ন্যায় বিচারের বিজয় হিসেবে উদযাপন করা হচ্ছে, যা আমাদের সংবিধানের ভিত্তিকে চিরতরে নড়বড়ে করে দিয়েছে। জুলাই 2024-এর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে যে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে অন্তর্বর্তী সরকারের মুখপাত্ররা ঐতিহাসিক জবাবদিহিতা বলে প্রচার করছে বা ন্যায় বিচার বলে প্রচার করছে, কিন্তু এটি হলো একটি বিপজ্জনক মিথ্যা যা আমাদের চোখে ধুলো দিয়ে দিচ্ছে। এটা ন্যায় বিচার নয়, এটি ছিল একটি অবৈধ মঞ্চে পরিবেশিত রাজনৈতিক নাটক, যা বাংলাদেশের মানবাধিকার শৃঙ্খলার সম্পূর্ণ ভাঙনকে তুলে ধরে। এই ভাঙনের প্রত্যেক নাগরিকের ভয় পাওয়া উচিত, তাদের রাজনৈতিক আনুগত্য নির্বিশেষে। আজ আমরা আইনের চোখে বিচার করব, কেন শেখ হাসিনাকে দেওয়া এই মৃত্যুদণ্ডটি একটি সাংবিধানিক প্রহসন, কেন এই রায়ে আইনত বাতিল বা ভয়েড অ্যাব ইনশিও, এবং এই অবৈধ প্রক্রিয়ার ফলে দেশের ভবিষ্যৎ এবং আইনি ব্যবস্থা কতটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়লো, সেই বিষয়গুলো আমরা এই রিপোর্টে কিন্তু উঠে এসেছে, এবং সেটা আমরা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে যে মৌলিক প্রশ্নটি উঠেছে, তা হলো এই ট্রাইব্যুনাল তার কর্তৃত্ব কোথা থেকে পেল। উত্তরটি শুরু থেকে পুরো প্রক্রিয়াটিকে একটি প্রহসন হিসেবে উন্মোচিত করে। মোহাম্মদ ইউনূসের অনির্বাচিত অন্তর্বর্তী সরকার 4টি নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ট্রাইব্যুনাল তৈরি করে। এটা একটা সাংবিধানিক লঙ্ঘন হিসেবে দেখা যায়। বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে অনুযায়ী কেবল তখনই জারি করা যায় যখন সংসদ থাকে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো এই অধ্যাদেশগুলোকে 30 দিনের মধ্যে সংসদে পেশ করতে হবে, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ক্ষমতার বাইরে যেহেতু কোনো কার্যকর সংসদ নেই, এই অধ্যাদেশগুলো কোনো আইনি বৈধতা নেই, তাই আইনি পরিভাষায় এগুলো আল্ট্রা ভায়োলেন্স হিসেবে পরিগণিত হবে, যা সরকারের ক্ষমতার বাইরে। এর অর্থ হলো আমাদের কাছে এখন একটি অনির্বাচিত সরকার রয়েছে, যারা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে দেশের ফৌজদারি আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড আরোপ করার স্বঘোষিত ক্ষমতা ব্যবহার করছে। এটি সংবিধানের সবচেয়ে মৌলিক নীতি লঙ্ঘন করে, যে সমস্ত ক্ষমতা জনগণ এবং কেবল সাংবিধানিক কর্তৃত্ব অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা এবং কেনিয়া আদালত যেটাতে হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাতে যে ঘটনাটা ঘটেছে, এই ট্রাইব্যুনাল গঠন কাঠামো আরো মারাত্মক প্রশ্ন তুলে। আন্তর্জাতিক অপরাধ আইন সুনির্দিষ্টভাবে প্রয়োজন করে যে শুধুমাত্র নিশ্চিত হাইকোর্ট বিভাগের বিচারকরা এই ট্রাইব্যুনালগুলোতে সভাপতিত্ব করতে পারেন। বিচারকদের নিয়োগ প্রক্রিয়া যেটা ঘটেছে, এর পরিবর্তে এই যে হাইকোর্টের বিচারক যারা আছে, প্রক্রিয়ার বিচারকরা, তাদেরকে বাদ দিয়ে এর পরিবর্তে ইউনূস কি করেছে, সরকারের অস্থায়ী বিচারক নিয়োগ করেছে, যাদের আইনের প্রয়োজনীয়তা, সাংবিধানিক পদমর্যাদা এবং কার্যকালের নিরাপত্তা নেই। কেন? আগস্ট 2024-এ রাস্তা থেকে আসা হুমকির মুখে পুরো সুপ্রিম কোর্টকে পদত্যাগ করতে বাধ্য হওয়া হয়েছিল, এবং আপনারা জানেন যে সমস্ত বিচারককে, প্রায় 19 জন না 20 জন বিচারককে, 16 জন বিচারককে একসাথে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, এবং চাপের মুখে, মবের মুখে। এর মাধ্যমে কিন্তু স্বাধীনতার পতন হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল, নতুন এক রাজনৈতিক সংযুক্ত বিচারকদের স্থাপন করা হয়েছিল। এই বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এর মাধ্যমে। কোনো বৈধ বিচার ব্যবস্থায় সরকারের ইচ্ছামতো বিচারক নিয়োগ করা যায় না। আন্তর্জাতিক আইনের মানদণ্ডে এই ট্রাইব্যুনালটি এখন ক্যাঙ্গারু কোর্ট বা কেনিয়ায়
আদালত হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বা সেটাই সারা বিশ্বে প্রচার হচ্ছে। মামলার কেন্দ্রে থাকা কথিত হত্যার আদেশের প্রমাণগুলো ছিল এমনই এক আইনি কেলেঙ্কারি যা সত্য হিসেবে প্রচার করা হচ্ছে। বেআইনি প্রাপ্ত প্রমাণ মামলার মূল ভিত্তি হলো শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে একটি ফোন কথোপকথনের অডিও রেকর্ডিং, গোপনীয়তা লঙ্ঘন, বাংলাদেশের সংবিধানের 43 নং অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের যোগাযোগের গোপনীয় অধিকার থাকে বা রক্ষা করে। কোনো আদালত আদেশে এই তারবার্তা শোনার অনুমতি দেয়নি। কোনো আইন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সাক্ষ্য আইনের প্রশ্ন, আমাদের সাক্ষ্য আইন এবং সুপ্রিম কোর্টের নজির অনুযায়ী বেআইনিভাবে প্রাপ্ত প্রমাণ গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। কিন্তু এই ট্রাইব্যুনাল এ ধরনের কোনো আইনি মার্জিনতা সম্পর্কে চিন্তা করে নাই বা প্রয়োগও করেনি। সবচেয়ে মারাত্মক বিষয় হলো ট্রাইব্যুনাল কিভাবে এই রেকর্ডিং ব্যাখ্যা করছে। ভুল উপস্থাপন করেছে। কথোপকথন শেখ হাসিনার প্রতিবাদী ছাত্রদের জামায়াত নেতাদের সাথে তুলনা করেছিলেন, যাদের আইনি বিচার ও দোষী সাব্যস্ত হওয়ার পরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি রাগ প্রকাশ করেছিলেন এবং বিচারিক শাস্তির কথা বলেছিলেন, বিচার বহির্ভূত হত্যার আদেশ দিচ্ছিলেন না। স্পষ্ট কোনো হত্যার উনি কিন্তু আদেশ দেয় নাই। এই যে প্রমাণের যে কারসাজিগুলো করা হয়েছে, ট্রাইব্যুনাল ইচ্ছাকৃতভাবে কথোপকথনের সম্পর্কহীন অংশগুলোকে একসাথে জুড়ে দিয়ে এমন একটি হত্যার আদেশের প্রমাণ তৈরি করেছে যা কখনোই ছিল না। এই কারসাজি প্রমাণ করে মামলাটি প্রমাণের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাজানো হয়েছিল। এই রায় আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকারের প্রতিটি নীতি লঙ্ঘন করেছে। আইনি পরামর্শ অস্বীকার, শেখ হাসিনার সমর্থক আইনজীবীদের শারীরিকভাবে ট্রাইব্যুনালে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের একজন সরকারি আইনজীবী নিয়োগ করেছিলেন, যিনি প্রকাশ্যে স্বীকার করেন যে তিনি আসামির কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। তাহলে অনুপস্থিতিতে যে বিচার হলো, শেখ হাসিনার অনুপস্থিতির বিচার হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো আসামির অনুপস্থিতিতে বিচার তখনই অনুমোদিত যখন কেউ প্রথমে আদালতে উপস্থিত হওয়ার পর স্বেচ্ছায় পালিয়ে যায়। শেখ হাসিনা সেই সুযোগ কখনো ছিল না। তিনি দেশ ছিলেন কারণ তার জীবন তাৎক্ষণিক বিপদের মধ্যে পড়েছিল। আপিলের যে শর্ত লঙ্ঘন, সেখানে হয়েছে প্রসিকিউশন ঘোষণা করে যে শেখ হাসিনাকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে বা আপিলের অধিকার হারাতে হবে। অর্থাৎ রায়কে চ্যালেঞ্জ করার আগে তাকে নিশ্চিত মৃত্যুদণ্ডের দিকে হাঁটতে হবে। জাতিসংঘ স্পষ্টভাবে বলে যে আপিল মুলতবিকে থাকা অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এই শর্ত আন্তর্জাতিক আইনের প্রতিটি নিয়ম লঙ্ঘন করে। আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার চুক্তি ICCPR যেটা বলে, যার স্বাক্ষরকারী বাংলাদেশ নিশ্চিত করে যে অভিযুক্ত ব্যক্তি তাদের বিচারের উপস্থিত থাকার এবং তাদের পছন্দের আইনি পরামর্শ পাওয়ার অধিকার রয়েছে। এই বিচার উভয়ই লঙ্ঘন করেছে। মানে এই উভয় যে ধারা বা উভয় যে নির্দেশনা, এটা কিন্তু লঙ্ঘন করেছে। এই বিচারের রাজনৈতিক প্রকৃতি আর কিছুর মতোই উন্মোচিত হয় না যা বিচার করা হয়নি। অন্তর্বর্তী সরকার দায় মুক্তির চক্র ভাঙার উদযাপন করে, কিন্তু তাদের ন্যায় বিচার অদ্ভুতভাবে একতরফাভাবে প্রকাশিত হয়েছে এই বিচারের মাধ্যমে। 500+ হত্যার দায়মুক্তি যেটা এই অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেটা 5 থেকে 600 লোকের উপরে, যেটা 5ই আগস্টের পরে ঘটেছে, সেই দায়মুক্তি তারা নিয়েছে। এবং পুলিশ হত্যা 3400 পুলিশ হত্যা দায়মুক্তি কিন্তু তারা নিয়েছে ইন্ডেমনিটি দিয়ে। 2024 সালে 5ই আগস্টের 15 আগস্টের মধ্যে এই লোকগুলোকে হত্যা করা হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের দিনের আলোতে খুন করা হয়েছে, থানায় হামলা চালানো হয়েছে, কর্মগত অবস্থায় কর্মকর্তাদের নিহত হয়েছে। এই শাসন এই প্রতিশোধমূলক হত্যাগুলোকে বেরপারোয়া আত্মরক্ষা বলে অভিহিত করে অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তি দিয়েছে সরকার। অন্যদিকে শেখ হাসিনার এই মামলা নিয়ে তারা একটা প্রহসন শুরু করেছে এবং এই যে হত্যাগুলো হলো, এই হত্যাগুলোর ব্যাপারে কিন্তু একটা মামলাও তারা করতে দেয়নি, ইভেন কোনো কাউকে গ্রেপ্তারও করেনি। বিচারকের পরিচয় যদি আমরা জানি, এই বিচারকের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পূর্বে জামাত ইসলামী নেতাদের সাথে সিনিয়র প্রতিরক্ষা কাউন্সিলর হিসেবে কাজ করেছে বা আসামিদের পক্ষে কাজ করেছে এবং প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। এটি স্পষ্টত আইনি পোশাকে পরিণত বিজয়ী প্রতিশোধ, ন্যায় বিচার নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় উভয় এই ট্রাইব্যুনালের স্বাধীনতা এবং নির্বাচনের প্রকৃতির বিষয়ের উপর গুরুত্ব আরোপ প্রকাশ করেছেন বা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভা কনভেনশন এবং 1971 সালের যুদ্ধের যে ব্যাপারটা এখানে আছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে আইনি করার ক্ষেত্রে এই বিচার আন্তর্জাতিক আদালতের যে বিচার প্রক্রিয়া, সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সুনির্দিষ্টভাবে 1971 সালের যুদ্ধ অপরাধের বিচারের জন্য তৈরি হয়েছিল, যা জাতি বা সংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণকারী জেনেভা কনভেনশনের উপর ভিত্তি করে। আইনের অপব্যবহার 2024 সালের এই জুলাই মাসে যা ঘটেছিল তা ছিল নাগরিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত
এগুলো সাধারণ ফৌজদারি আইনের বিষয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিষয় নয়। এবং জুলাই ২০২৪ ঘটনাবলীর জন্য আইন ব্যবহার করা একটি গাড়ি দুর্ঘটনায় সামুদ্রিক আইন ব্যবহার করার মতো আইনটিকে মানানসই করতে সরকার এটিকে স্বীকৃতি ছাড়াই প্রসারিত এবং বিকৃত করতে বাধ্য হয়েছিল বা করেছে। সংবিধানের দায়িত্ব গণতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যে একটি সমন্বিত সন্ত্রাসী আক্রমণে মুখোমুখি হওয়া সরকারের বৈধ সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা শৃঙ্খলা বজায় রাখার শুধুমাত্র অধিকারই ছিল না, দায়িত্বও ছিল। দণ্ডবিধি ৯৬ ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আনুপাতিক শক্তি ব্যবহার করা অপরাধ নয়, এটি একটি সরকারি দায়িত্ব। এবং সম্প্রতি পুলিশ প্রধানও কিন্তু তার একটা ঘোষণায় বলেছে, যারা বোমাবাজি বা সন্ত্রাসী করবে তাদেরকে গুলি করার মতো। এখন এই সরকার যদি চলে যায়, তাহলে উনি কি সেই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে মামলায় জড়িত হবেন এবং তাকে কি সেই বিচারে আন্দায় নেওয়া হবে কেউ হত্যা হলে? এই অবৈধ সরকারের ভবিষ্যৎ নিয়ে আমাদের অবশ্যই পাকিস্তানের সুপ্রিম কোর্টের ১৯৭২ সালের যুগান্তকারী আসমা জিলানি রায়ের দিকে তাকাতে হবে। আদালত রায় দেয় যে কেউ বেআইনিভাবে আইন শৃঙ্খলা ধ্বংস করে সেই আইনের বৈধতার উৎস হতে পারে না। দখলদাররা সাময়িক শক্তির মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আদেশ অবৈধই থেকে যায়। আদালতের কথাগুলো ভবিষ্যৎ বাণীর মতো, যখন সুযোগ আসে তখন দখলদারের হাত থেকে জবরদস্তিমূলক যন্ত্রপাতি যখন হারিয়ে যায় বা শক্তি যখন কমে যায়, তখন তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য বিচার করা উচিত এবং উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এই রায় বাংলাদেশের আজকের পরিস্থিতির কথা বলে। এই অবৈধ সরকারের প্রতিটি কাজ, প্রতিটি অধ্যাদেশ, প্রতিটি নিয়োগ, প্রতিটি রায় শুরু থেকেই অবৈধ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, এটি আমাদের সংবিধানের উপর একটি আক্রমণ। যারা এই রায় উদযাপন করছেন তাদের বোঝা উচিত যে তারা কি নজির স্থাপন করছেন। যদি আমরা মেনে নেই যে অনির্বাচিত সরকারগুলো বৈধ দেশের মাধ্যমে ট্রাইব্যুনাল তৈরি করতে পারে, রাজনৈতিক সংযুক্ত বিচারক নিয়োগ করতে পারে এবং প্রহসনের বিচার করে মৃত্যুদণ্ড আরোপ করতে পারে, তাহলে কেউ নিরাপদ নয় এবং দেশের কোনো জনগণই কিন্তু আজকে নিরাপদ নয়। আর শেখ হাসিনা আগামীকাল এটি ক্ষমতায় থাকা যে কেউ এই আইন ব্যবহার করে মানুষকে ন্যায় বিচার বঞ্চিত করতে পারে। ন্যায় বিচারের বিলম্ব, ন্যায় বিচারের অস্বীকার হতে পারে, কিন্তু উদযাপিত অবিচার গণতন্ত্রের ধ্বংস। বাংলাদেশের জনগণের এবং তাদের রাজনৈতিক পছন্দের নির্বিশেষে এই মুহূর্তটিকে ধারাবাহিকতার বিজয় হিসেবে নয়, বরং সংবিধানের সুশৃঙ্খলতার পতন হিসেবে স্বীকার করা হতে পারে। আমাদের অবশ্যই লঙ্ঘনগুলো নথিভুক্ত করতে হবে এবং আমাদের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের দীর্ঘ কাজের জন্য প্রস্তুত হতে হবে। কারণ এই সরকার এমনভাবে আইন, সংবিধান বা বিচার ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, যা ঠিক করাটা আসলে সময় সাপেক্ষ হবে এবং এটা একটা দুরূহ কাজ হয়ে যাবে। আইনের একটি দীর্ঘ স্মৃতি আছে। যারা সংবিধান লঙ্ঘন করেছে, যারা অন্যদের অন্যায়ভাবে বিচার করার সময় নিজেদের দায়মুক্তি দিয়েছে এবং ন্যায় বিচারকে বিকৃত করেছে, তার পরিণতির মুখোমুখি হতেই হবে একদিন না একদিন। বাংলাদেশের আসল রায় হলো সংবিধানের সুশৃঙ্খলতার পতনই হলো চূড়ান্ত শাস্তি। এবং এই যে ফার্স্ট পোস্টের যে রিপোর্টটা, সেই রিপোর্টের উপরে এই কথাগুলো কিন্তু স্পষ্ট তুলে নিয়ে আসছে। এবং আপনারা দেখেছেন দর্শক, এখানে কিন্তু প্রতিটা জিনিস পার্ট টু পার্ট এই যা বললাম প্রত্যেকটা জিনিস তুলে নিয়ে আছে। তার মানে আন্তর্জাতিক মিডিয়া বা গুলোকে এই শেখ হাসিনার রায়কে যে একটা ক্যাঙ্গারু রায় বা আদালতের বিচার হয়েছে, এটা কিন্তু একদম স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে ক্লারিফিকেশন করে তুলে ধরেছে। তো এভাবে সারা বিশ্বে এই যে বাংলাদেশের ন্যায় বিচার লঙ্ঘিত হচ্ছে, এই জন্য কিন্তু বিভিন্ন দেশের এফেক্ট আমরা দেখছি। যেমন ধরেন এই যে সম্প্রতি যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ আমাদের পাসপোর্টকে এবং শিক্ষক ছাত্রদেরকে কিন্তু তাদের দেশে ভিসা বন্ধ করেছে। এর মানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ আস্তে আস্তে পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে যাবে এবং আমাদের দেশের লোকজন, কোনো দক্ষ লোকজনও কোথাও যেতে পারবে না। ইন দ্য মিন টাইম আপনারা শুনেছেন যে মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের লোকজন নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে বিশ্বের কোথাও কিন্তু বাংলাদেশের জনগণ সামনে যেতে পারবে না, শুধুমাত্র এই পিচাস ইউনূসের কর্মকাণ্ডের কারণে। এবং বিশ্ব মিডিয়াতে কন্টিনিউ এই ঘটনাগুলো উঠে আসা মানে হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে হুমকির সম্মুখীন এবং বাংলাদেশের ন্যায় বিচারের যে পতন হয়েছে এই সরকারের হাতে, সেটা কিন্তু স্পষ্ট। এবং যে দেশে ন্যায় বিচার নাই, সেই দেশের জনগণ আসলে বিশ্বের কোনো দেশে ফ্যাসিলিটিস পায় না, এটাই বাস্তবতা। তো দর্শক, আপনার কি মনে হয় এই রায়ের সাংবিধানিক বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ করা উচিত কিনা? কমেন্টে করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।